দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টা। আপনার সঙ্গে আছেন মাহফুজ মিশা। আপনারা জানেন গতকালকে অর্থাৎ 8 ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 8 বছর পূর্ণ হয়েছে। দুঃখিত, 6 মাস পূর্ণ হয়েছে। ফলে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আসলে কতদিন সেটি যেরকম খানিকটা অস্পষ্ট, ঠিক একই সঙ্গে 6 মাসে সরকারের পারফরমেন্স কেমন হলো, কি কি করার কথা ছিল, বিশেষ করে যে সমস্ত স্বপ্ন দেখে রাষ্ট্র সংস্কার, নির্বাচন এবং বিচার প্রক্রিয়া, এর পাশাপাশি নিত্যপণ্যের মূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেসব নিয়ে মানুষের যে প্রত্যাশা তা কতখানি শেষ হলো এবং শেষ করার পথে প্রধান চ্যালেঞ্জ কি, সেগুলো নিয়ে আলোচনা করতে চাই। আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি হানিমুন শেষ, কাজ শুরু। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে এই মুহূর্তে আছেন সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল। মাসুদ ভাই, স্বাগত আপনাকে। এবং আছেন হারুনুর রশিদ, তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। হারুন ভাই, আপনাকেও স্বাগত। আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে প্রেস ইনস্টিটিউট পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফও যুক্ত হবেন। মাসুদ ভাই, 6 মাস হয়ে গেল অন্তর্বর্তী সরকারের মেয়াদ। এই অন্তর্বর্তী শব্দটার ভেতরে আসলে বোঝা যায় যে এটা দুটো ঘটনার মধ্যবর্তী একটা সরকার। তাহলে এই সরকারের মেয়াদ প্রফেসর ইউনূস যেমনটা ধারণা দিয়েছেন, আমরা যদি 2025 জুন পর্যন্ত ধরি, তাহলে এই 6 মাসে যে পারফরমেন্স বা উল্লেখযোগ্য যে কাজ, অথবা ধরেন যে সন্ত্রাসী ধরার জন্য যে বিশেষ অভিযানটি শুরু হলো গতকালকে থেকে, যেটিকে অপারেশন ডেভিল হান্ট বলা হচ্ছে, সেটিও তারা শুরু করলেন 6 মাস পরে। কেউ কেউ বলছেন যে এটি আসলে আগস্ট সেপ্টেম্বরেই শুরু করার কথা ছিল। তাহলে হয়তো ওবায়দুল কাদের বলি, কিংবা অনেকেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলি, পুলিশের অনেক যারা সরাসরি গুলি করেছেন তারা অনেকে হয়তো পালিয়ে যেতে পারতেন না। ফলে এই 6 মাসকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আপনারা তো শিরোনাম করেছেন যে হানিমুন শেষ, কাজ শুরু। আশ্চর্যবোধক চিহ্ন আছে। আশ্চর্যবোধক চিহ্ন আছে। আচ্ছা, হানিমুন যখন চলে তখন কি খাওয়া দাওয়া করে না? কেউ করে। খাওয়া দাওয়া তো করে, আরো বেশি করে, আরো বেশি করে। তো হানিমুনের তাহলে সমস্যাটা কি? হানিমুনের সঙ্গে অন্য সময় পার্থক্যটা কি? পার্থক্যটা হলো, হানিমুন চলাকালীন সাধারণত ওই স্বামী স্ত্রী কেউ কারো দোষ ধরে না, অথবা পাড়া প্রতিবেশী তাদের দোষটা ধরে না, কিন্তু খাওয়া দাওয়া কিন্তু চলে। তো দোষ ধরবেন না আপনি, সমস্যা নাই। তো এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারছিলেন? সেটা তো পারেন নাই। কাজেই আপনি কতদিন আর তাদের কী করবেন? আর ডেভিল হান্ট যেটা করতেছেন, আমি এগুলি একটু পয়েন্টে আস্তে আস্তে আসি আপনাকে। দেখেন, গত 6 মাসের মূল সমস্যাটা কি? আপনি ডেভিল হান্ট তখন শুরু করলেন যখন ডেভিল হান্ট কেউ নাই। ডেভিলটা চলে যাওয়ার পরে এখন আপনি ডেভিল হান্ট করতেছেন। সবাই তো জানে কে কোথায় আছে এখন অলরেডি। ডেভিলদেরকে যারা যেতে দিল তাদেরকে হান্ট করা হবে? মানে বড় ডেভিলরা নাই, ছোট ডেভিলরা নিশ্চয়ই আছে। ছোট তো ডেভিলই বলি না আমি, চুনোপুটি মেরে লাভ কি? এখন কি হবে জানেন? এখন একটা রাজনৈতিক হয়রানি হবে। একটা রাজনৈতিক হয়রানি কাকে বলে? বিএনপির নেতা একদম আশেপাশে জিজ্ঞাসা করে দেখেন 16 বছর তাদের মধ্যে কী গেছে। তো এটা কোনো ভালো কথা না। আপনি একটা কথা মাথায় মনে রাখেন, আমি একটা কথা বলি আপনাকে। মহাত্মা গান্ধী একটা দারুণ কথা বলছিলেন যে আমরা যদি চোখের বদলে চোখ নেওয়া শুরু করি, একসময় এই পৃথিবীটা অন্ধদের পৃথিবীতে পরিণত হবে। তো এখন যেটা হচ্ছে, আপনি ডেভিল হান্ট করবেন। আচ্ছা বলেন তো, ওবায়দুল কাদের 1 মাসেরও বেশি সময় সিলেট এলাকায় ছিলেন, এটা আমরা সবাই দেখতেছি, জানতেছি, বুঝতেছি, আকার ইঙ্গিত পাচ্ছি। সিলেটে কিংবা যশোর ক্যান্টনমেন্ট। যশোর আমি প্রথম সিলেটে শুনছি আমরা ম্যাক্সিমাম সময়, ধরলাম যশোরে। তো এই যশোর অথবা সিলেট যেটাই ধরি, দুই প্রান্তে যেটাই হোক, কোথায় ছিলেন খোঁজার চেষ্টা করা হয়েছে? চেষ্টা করা। 60 জন লোক নাকি ক্যান্টনমেন্টে ছিলেন। কারা ছিলেন? কেন থাকলেন না পরে? আর কোথায় গেলেন? কেউ খোঁজার চেষ্টা করছে? কেউ জানে কোন 60 জন লোক ছিল ওখানে? কেউ জিজ্ঞাসা করেছে কোন 60 জন লোক ছিল? আপনারা কেন তাদের তালিকা দিচ্ছেন না? কেউ জিজ্ঞাসা করেছে? কয়নি তো। সবাই নিরাপদে যার যার মতো জায়গার মতো চলে গেছে। চলে যাওয়ার পরে এখন আপনার নাটক করতে পারছেন আমি ডেভিল হান্ট করব। ওকে ফাইন, আমি খুব খুশি, আপনি ডেভিল হান্ট করেন। ডেভিল হান্টের ফল কী হবে? এখন আমরা কী কী সমাজে কী কী প্রবলেম দিচ্ছি আমরা দেখছি? বেপরোয়া চাঁদাবাজি দেখছি, কিন্তু কারণ বাজারে যান চাঁদা আছে, ঢাকার ফুটপাতে যান চাঁদাবাজি হচ্ছে। আমি দেখতে চাই যে ডেভিল হান্টের কারণে চাঁদাবাজি কমে কিনা। সেটার জন্য তো আপনাকে নিশ্চয়ই সময় দিতে হবে কামাল ভাই। আবার আরেক হানিমুন, বিয়ে কয়টা করাবেন ভাই? 2 দিন পর একটা হানিমুন নিয়ে আসবেন। 6 মাস তো হানিমুন গেল, আবার ডেভিল হান্টের হানিমুন হবে? সরকারের হানিমুন, ডেভিল হান্টের নতুন হানিমুন আরেকটা, আরও 6 মাস। ভাই এই সমস্ত নাটক কি বলবো, নাটক কম করা উচিত। শুনেন,
ওনাদের আমলে একবার হয়েছিল ক্লিন হার্ট, অপারেশন ক্লিন হার্ট 2004 হয়েছিল তো, উনি নিজেও বলবেন না এটা খুব ভালো ফল আসছিল। আমাদের হাসিনার আমলে দেখছি অনেকবার দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, সব জিরো, জিরোর উপরে উঠেই না, 1% না, জিরো টলারেন্স, সব জিরো হয়েছিল, কোনোটা হয় নাই। আবার আওয়ামী লীগের প্রথম আমলে শেখ মুজিব যখন ছিলেন জীবিত, তখন আমাদের জ্ঞান গর্মী কিছু আছে, প্লাবান ছিলাম, বাট বুঝি, বলা হয়েছিল লাল ঘোড়া দাবড়া বেড়ে গেছে সবার উপর দেশে। তো এই সমস্ত লাল ঘোড়ারই এগুলি বিভিন্ন রকম সংস্করণ, এবং এটা কোনোটারই ফল শুভ হয় না। সবগুলির ফলে কিন্তু মর্মান্তিক ফল হয়েছিল। সবগুলির মূল লক্ষ্য ছিল বিরোধী মতকে দমন করা, সবগুলির, একটা মিস নাই। জি। তো এখন আগামীতে কি হবে এবং কি হবে জানি না, তবে ফল যে শুভ হবে না এটা আমরা অতীত অভিজ্ঞতা থেকে বলতে পারি। জি হারুন ভাই, আপনার কাছে যে প্রশ্ন সেটা হচ্ছে 6 মাসে আপনারা বলছিলেন যে এই সরকার আপনাদেরও সরকার, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদিও ফ্রন্ট লাইনে ছিল, কিন্তু ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশের অন্যান্য বিরোধী দলে থাকা বা সরকারের বাইরে থাকা সব রাজনৈতিক শক্তিগুলো ক্রিয়াশীল ছিল। 6 মাস পরে এসে আপনাদের মূল্যায়ন কি কতখানি প্রত্যাশা পূরণ করতে পারলো প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকার? ধন্যবাদ। আজকের যমুনা টেলিভিশনের এই 24 ঘন্টা আলোচনা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এখানে সহ-আলোচক হিসেবে আছেন আমাদের সিনিয়র সাংবাদিক। আজকে মূলত যে বিষয়টি আপনি আলোচনা বিষয়বস্তু নির্ধারণ করেছেন, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে বিগত 15 বছর 16 বছর বাংলাদেশে যে একটা কর্তৃত্ববাদী, একটি ফ্যাসিবাদী, একটি ভয়ানক দুর্বৃত্তায়নের শাসন কায়েম হয়েছিল, সেটার অবসান ঘটেছে গত জুলাই আগস্টে ব্যাপক রক্তপাতের মধ্য দিয়ে। এবং এদেশের সামগ্রিকভাবে ছাত্র জনতা এটাতে অংশগ্রহণ করেছে। এবং এর মৌলিক আকাঙ্ক্ষাটা কী ছিল এটি আগে আপনাকে মূল্যায়ন করতে হবে, যে এখানে 15 বছর যাবৎ বাংলাদেশে আমাদের সাংবিধানিক ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়েছে, আমাদের মানুষের যে ভোটের অধিকার ধ্বংস হয়েছে, সর্বক্ষেত্রেই বৈষম্য, চাকরি থেকে শুরু করে প্রমোশন, পজিশন, সর্বত্রই ব্যাপক বৈষম্যের শিকার হয়েছে। তো আজকে এই সরকার 6 মাসের মধ্যে দৃশ্যমান কিছু অগ্রগতি, কিছু বিষয় হয়তো আছে, কিন্তু মৌলিক যে বিষয়গুলোর ক্ষেত্রে আমি বলবো যে যদিও এই সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন, পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে, কিন্তু আমরা হতাশ হচ্ছি। মানে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির না হয়ে অবনতির দিকে যাচ্ছে। মানুষের জানমাল নিরাপত্তার নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আপনার নির্বাচন নিয়ে আমাদের দীর্ঘদিনের যে প্রত্যাশা, যে গত 15 বছর এদেশের মানুষ আপনার একটা জনগণের প্রতিনিধি, তাদের আকাঙ্ক্ষিত প্রতিনিধিকে তারা নির্বাচিত করতে পারে নাই, সেটি আমরা কত দ্রুততম সময়ের মধ্যে একটা গণতান্ত্রিক রাস্তায় আমরা দেশকে নিয়ে যেতে পারি, সেটা একটা বড় চ্যালেঞ্জ। সেই জায়গা ও ক্ষেত্র আমরা সুস্পষ্ট কোনো ঘোষণা দেখছি না। দ্রব্যমূল্য নিয়ে তো একটা সংকট আছেই, কর্মসংস্থান নিয়ে সংকট আছে। আপনার সবচেয়ে দৃশ্যমান আমি যেটা বলবো যে আমরা এই গত 6 মাসে আমাদের যে প্রতিশ্রুতি ছিল বা যে অঙ্গীকার ছিল বিচারের ক্ষেত্রে, গত 15 বছর ধরেন যে বাংলাদেশে বিপুল পরিমাণ মানুষ গুমের শিকার হয়েছে, বিপুল পরিমাণ মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, বিপুল পরিমাণ এদেশের নাগরিক মিথ্যা হয়রানিমূলক মামলার শিকার হয়েছে। এই অপরাধের সাথে হাসিনা পালিয়ে গেছে বা হাসিনার সহযোগী কিছু পালিয়েছে, কিন্তু এই কাজগুলোর সাথে যারা এখনও বিদ্যমান, যারা তার সহযোগিতায় ছিল, পুলিশই বলেন, র্যাবই বলেন, ডিজিএফআইতেই বলেন, বা বিভিন্ন স্তরে যারা সহযোগিতায় ছিল, তাদের বিরুদ্ধে কি আমরা দৃশ্যমান কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছি? এটি কিন্তু মানুষের কাছে বড় প্রশ্ন আছে। মানুষ অপেক্ষায় আছে, এটা সত্য, যে সামনে যত দ্রুত নির্বাচন হবে, নির্বাচিত সরকার এসে দেশকে ভালো করতে গেলে আপনি যদি এখন বলেন যে ওই সরকারের সময় আমরা হুকুম করেছি, আমরা পালন করেছি, এটা দিয়ে যদি আপনি সব কিছু মাফ করে দেন,
তাহলে কিন্তু আপনি দেশকে জীবনও ভালো করতে পারবেন। কিন্তু হারুন ভাই ধরেন এই যে এতগুলা কমিশন গঠন, 6টা কমিশন গঠন হলো, তারপরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলো, অনেকে আটক হলো, এবং কি একটা পরিস্থিতির ভিতর দিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছে আপনি ভালো জানেন। ফলে তখন অর্থনীতি, টাকা ছিল না, মানে সব ধরনের একটা ক্রাইসিস, তার সঙ্গে নানা ধরনের ষড়যন্ত্র যুক্ত হয়েছে, প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, তারপরে যারা 16 বছর ক্ষমতায় ছিল তাদের টাকা সেগুলো তো রয়েছে। ফলে সেগুলো সবকিছুকে আসলে 6 মাসে কোনো আপনাকে একটা জিনিস ভাবতে হবে যে গত জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেটার সাথে কিন্তু বাংলাদেশের সিংহভাগ মানুষ সম্পৃক্ত। আপনার শক্তি তো ওই দেশের, আমরা 71-এ মুক্তিযুদ্ধ করেছি বিরাট শক্তির বিরুদ্ধে, চীন, ভারত না চীন, আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তানের মতো একটা শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। এইবারের কিন্তু আমরা শুধু নিরস্ত্র জনগণ যুদ্ধ করেছি। এরপরে নিরস্ত্র জনগণ যে সরকারকে আমরা সমর্থন দিয়েছি। আমি যে কথাটা বলছি যে আপনার এই 6 মাসে আমার নির্বাচন, বাংলাদেশের কথা বাদিয়ে দিলাম, আমার নির্বাচনী এলাকায় এবং আমার জেলাতেই একাধিক ব্যক্তি গুমের শিকার হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ একাধিক ব্যক্তি বিচারবহিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। বহু আপনার মিথ্যা হয়রানিমূলক মামলার মানুষ হয়রানির শিকার হয়েছে। আমি মামলাগুলো বাদিয়ে দিলাম, অন্তত পক্ষে যারা বিচারবহিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যারা গুমের শিকার হয়েছে, আপনি কমিশন করেছেন যেটা বললেন, তো কমিশনের কাজ তো কমিশন করছে, রিপোর্ট দিচ্ছে, তো কমিশনের প্রতি জনগণ কি এটা দিয়ে সন্তুষ্ট হবে? আমি আমার পরিবারের সদস্য গুমের শিকার হয়েছে, আমি বিচার চাই। আমার পরিবারের সদস্য বিচারবহিত হত্যাকাণ্ডে শিখেছে, আমি বিচার চাই। তো এই বিচার চাবো কার কাছে? সরকার বিচার করবে না তো। যে বিচার ব্যবস্থায় বিচারকরা শেখ হাসিনার সময়ে আপনার উচ্চ আদালতে নিয়োগপ্রাপ্ত হয়েছে, তারা এখনও বহাল তবিয়তি আছে। যারা আমাদেরকে ওই পুলিশ মিথ্যা মামলা দিয়েছে, তারা আমাদের সাজা দিয়ে জেলখানায় পাঠিয়েছে, তাদেরকে আমি কি সংস্কার করতে পেরেছি? নিম্ন আদালতে বিচারকদের আমরা বদলি করেছি, শুধু এই জেলা থেকে আরেক জেলায় নিয়ে গেছি। কিন্তু যে সমস্ত বিচারকরা ওই সময় আপনার এই ধরনের অন্যায় কাজ করেছে, আমরা কি তাদেরকে সংস্কার করতে পেরেছি? পুলিশ প্রশাসনের সংস্কার কাজটা ছিল সবচেয়ে বেশি করা প্রয়োজন। পুলিশের একটা বিরাট অংশ পালিয়ে গেছে, কিন্তু পুলিশকে কি আমরা এখন সংস্কার করতে পেরেছি? পুলিশ কি এখন সত্যিকার অর্থেই জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, এইটা বড়, এই বিষয়গুলো বড় উদ্বেগের। আজকে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা কেউ বলছেন যে সংস্কার কমিশন রিপোর্ট, সংস্কার কমিশন ধুয়ে কি আমি পানি খাবো? আমি কি দ্রব্যমূল্যকে আমি জনগণের কাঙ্ক্ষিত আপনার তাদের জায়গায় রাখতে পারছি? এই জায়গাগুলো তো আজকে প্রশ্ন। আমরা বারবার রাজনৈতিক দল বলছি যে বাংলাদেশের এই সংকটকে যদি আপনি নিয়ন্ত্রণ আনতে চান, আপনার নির্বাচনে একটা রোডম্যাপ দিতে হবে। আপনি একটু অস্পষ্ট রাখছেন যে আগামী বছর জুলাই বা আগামী বছর মধ্যবর্তী সময়, সেটা অনিশ্চিত। তো আপনি এই সময়টা কি করবেন? এখানে সংস্কারের ব্যাপারে আমি শেষ করছি। সংস্কারের ব্যাপারে আপনার ধরেন যে রাজনৈতিক দলগুলো, সরকার যে কমিশন গঠন করেছে, রাজনৈতিক দলগুলো একবারে সুস্পষ্ট লিখিত তাদের অভিমত দিয়েছে। আমরা বিএনপির পক্ষ থেকে দিয়েছি, আপনার এদেশের নাগরিক সমাজও দিয়েছে। আপনি এইখানে এই সংস্কারগুলো করবে রাজনৈতিক দল, তাহলে রাজনৈতিক দলসমূহ যে সংস্কার প্রস্তাবগুলো সংস্কার কমিশনের কাছে জমা দিয়েছে, সেই আলোকে আপনি যেগুলো কমন, যারা আমাদের বিগত আন্দোলন সংগ্রামের আমরা ছিলাম, যেটুকু কমন পাচ্ছেন সেটুকুকে আপনি অ্যাকসেপ্ট করে কাজ শুরু করেন। বাকিগুলো আপনি আলোচনার টেবিলে রাখেন, আপনি যদি মনে করেন যে আমরা সংস্কার কমিশন যা দিয়েছে, বাংলাদেশে গত 50 বছর তো আপনার সমস্ত পেশাজীবী বলেন, বিভিন্ন ক্যাডার সার্ভিসেস যারাই বলে, তারা তো আন্দোলন করছে তাদের বৈষম্যের বিরুদ্ধে, এবং বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এগুলো কিছু কিছু সংস্কার করেছে, সংস্কার চলমান প্রক্রিয়া। কিন্তু এইটাকে কেন্দ্র করে আপনি একটা রাষ্ট্রের সমস্ত কিছুকে স্থবির রেখে দিয়ে আপনি একটা নির্বাচনের পথে যাত্রা করবেন না, এটা তো হয় না। জি কামাল ভাই, তার মানে হচ্ছে হারুন ভাইয়ের বক্তব্য যদি সত্যি হয় যে সব সমস্যার সমাধান শুধুমাত্র দিতে পারে নির্বাচন, তাহলে এই রাষ্ট্র সংস্কার, এই গণ অভ্যুত্থান, এগুলোর আসলে দরকার কে ছিল? এগুলোর পেছনেও তো মানুষের নিশ্চয়ই কিছু আকাঙ্ক্ষা ছিল, এবং আজকেও ওনার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও বলছেন যে আমরা যেন শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দিই। তার মানে কি ছাত্র জনতা আবার নতুন করে শেখ হাসিনার পাতা ফাঁদে পা দিচ্ছে? অথবা শেখ হাসিনা এখনো কি এত বড় শক্তিশালী যে তার ফাঁদেই সবাইকে পড়তে হচ্ছে? শুনেন, শেখ হাসিনা তো একটা ব্যক্তি মাত্র নয়, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। শেখ হাসিনা কি দেশের সবচেয়ে শক্তিশালী না আরই ছিলেন? তা তো ছিলেন না। উনি কিন্তু একদম ব্যক্তি না,
উনি কিন্তু একটা টোটাল একটা সিস্টেমের নাম। ওনার মাধ্যমে যে একটা সিস্টেম এদেশে ক্রিয়েট হয়েছিল, সেটা আপনার কি প্রশাসনে, কি বিচার বিভাগে, কি আপনার আপনি কী বলে জনপ্রশাসন বলেন, কি পুলিশে, সমস্ত জায়গায় যে একটা সিস্টেম ক্রিয়েট হয়েছিল, এই সবটা মিলিয়েই কিন্তু শেখ হাসিনা, একজন ব্যক্তি না কিন্তু। সেখান থেকে আমি এটা তো শুরুর থেকেই আমি বলে আসছি, দেখেন শেখ হাসিনা গণভবন থেকে চলে গেছে, কিন্তু শেখ হাসিনা কোথায় নাই? শেখ হাসিনা কি সচিবালয় ছিলেন না? ছিলেন তো। এখনও তো এই দিন শুনি এই একজন বাদ দিচ্ছে, সে একজন বাদ দিচ্ছে, মানেটা কি? মানে তার মধ্যে আবার শেখ হাসিনা জেগে উঠছে, তাকে সরাই দিচ্ছে, অথবা জেগে উঠলেও সে হয়তো লুকিয়ে আছে, সে থেকে যাচ্ছে, চলছে তো। আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। আমি এদেশের নির্বাচন ব্যবস্থার জন্য সবচেয়ে কলঙ্কজনক নির্বাচন যদি আমি বলি 2014, 18 এবং 24। আচ্ছা, এই নির্বাচনগুলো কে বাস্তবায়ন করেছে? শেখ হাসিনার প্ল্যান অনুযায়ী প্রত্যেকটা জেলার যে, আমি যদি ডিসিগুলিকে ধরি, 64 জেলার যারা ডিসি ছিল, তারাই তো মোটামুটি আপনার রিটার্নিং অফিসার থাকে। তো এই 14, 18 এবং 24-এ যারা ডিসি ছিলেন, এই প্রত্যেকটা এক একটা করে শেখ হাসিনা। তাদের মধ্যে কয়জনকে আপনি বাদ দিতে পারছেন? আপনি দেখেন যে খুঁজেন কয়জনকে বাদ দিতে পারছেন আপনি? সব তো রয়ে গেছে। এখন জিজ্ঞাসা করে দেখেন, এখন সবাই এক একটা করে ডক্টর ইউনূস হয়ে গেছে। আবার যখন বিএনপি ক্ষমতা আসবে, সবাই এক একটা করে তারেক রহমান হয়ে যাবে। তো এই যে গিরগিটিগুলো, যারা নাকি প্রয়োজনে মানে প্রয়োজনে এদের গায়ের রং বদলাচ্ছে, এরা তো বড় শেখ হাসিনা, ঠিক না? তো এদেরকে আপনি সরাতে পারছেন? তার মানে ওই পাতা ফাঁদেই রয়ে গেছে, সবাই যার যার মতো আছে, যার যার মতো কাজ করছে। এবং এই কাজটা আসলে কী কাজ? এই কাজটা কার সুবিধা হবে? বিএনপির সুবিধা হবে, না আওয়ামী লীগের সুবিধা হবে, নাকি আওয়ামী লীগ এটা চালাচ্ছে, না বিএনপি চালাতে চাইবে? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট না আমার কাছে। আওয়ামী লীগের যে বিএনপি এলো কি এলো না, আমার কিছু যায় আসে না ভাই। ইউনূস 6 মাস থাকলো না 6 বছর থাকলো, আমার কিছু যায় আসে না। আমার কথা হলো, সাধারণ মানুষের কী অবস্থা এটা বলেন। যে সাধারণ মানুষের অবস্থা ভালো হতো না, তাহলে কিন্তু 6 মাস 1 বছর নিয়ে কেউ আলোচনা করতো না। একটা কথা মনে রাখেন, সাফল্যের কিন্তু কোনো ব্যাখ্যা লাগে না। ধরেন আপনার ভাঙাচোরা দল নিয়ে ক্রিকেট খেলতে পাঠাইলেন, এই দলের প্রত্যেকটা প্লেয়ার নিয়ে আপনি আলোচনা করলেন, এইটা ভালো হয় না, উইকেট কীভাবে ভালো হয় নাই, এই ভালো ফিল্ডিং করতে পারে না, এ তো ভালো ব্যাট ধরতেই পারে না, অনেক কাহিনী বললেন। এই টিম যখন জিতে আসবে, তখন কিন্তু আর কোনো পোস্টমর্টম হবে না, ওইটাই সাফল্য। তখন সবাই ভালো। তখন আমরা বলবো কি, এই ভাঙ্গাচোরা একটা উইকেট কিপার ছিল বলেই কিন্তু দলটা জিতছে, এটা একটা স্ট্র্যাটেজি। তো ডক্টর ইউনূস যদি দায়িত্ব নেওয়ার পর গত 6 মাসে দেশটাকে ভালো চালাতে পারতেন, যদি মানুষের মধ্যে স্বস্তি আনতে পারতেন, মানুষ যদি বলতো বাহ, এখন বাজারে গেলে কোনো চাঁদাবাজি নাই, বাজারে যেয়ে কোনো ঝামেলা নাই, আমার টাকা পয়সা এবং বাজারের মধ্যে মানে সমন্বয়টা হচ্ছে, তাহলে কিন্তু ইউনূস কয়েকদিন থাকবে না থাকবে কেউ মানে চিন্তাই বলতে গেলেই থাকুক। কামাল ভাই, আপনাকে একটু থামায়, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ফারুক ওয়াসিফ, পিআইবি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক। ফারুক ভাই, স্বাগত আপনাকে। আমরা সরকারের 6 মাস নিয়ে মূলত কথা বলছিলাম, আপনি শুনছিলেন নিশ্চয়ই। ওনাদের দুইজনের ব্যাখ্যা হচ্ছে 6 মাস আসলে জনগণের যে চাওয়া পাওয়া এবং যে আকাঙ্ক্ষা, তার কাছাকাছি এই সরকার পারফর্ম করতে পারে না। আপনি মূলত সাংবাদিক, কিন্তু এখন সরকারের একটু দায়িত্ব পালন করছেন, আপনার মূল্যায়নটা আসলে কি? কতদিন লাগতে পারে সফলতা দেখাতে? বিশেষ করে যে আকাঙ্ক্ষাগুলো ছিল, একটা হচ্ছে বিচার, একটা হচ্ছে সংস্কার, এবং হারুন ভাই বলছিলেন মূল লক্ষ্য ছিল নির্বাচন। এই 3টা ক্ষেত্রকে যদি ধরেন, তার সঙ্গে জননিরাপত্তা এবং দ্রব্যমূল্যের মতো ইস্যুগুলো নিয়েও তারা কথা বলছিলেন। আমি আপনাদের অনুষ্ঠানের নাম দেখলাম যে হানিমুন পর্ব শেষ, এখন কাজ শুরু। এখন গত 6 মাসের দিকে জনগণ হিসেবে আমরা তাকিয়ে দেখি যে খুব অনেক কিছুই আমাদের মন মতো হয়নি, বা সাংবাদিক হিসেবেও তাই মনে হয়, দূর থেকেও অনেকের তাই মনে হবে। তাহলে তো হানিমুন পিরিয়ড মানুষের একটা নিস্তরঙ্গ শান্তি, কোনো বাধা নাই, অথবা দোষ না ধরা। হ্যাঁ, কেউ কারো না দোষ তো ধরবে, কিন্তু দোষ ধরার জন্য কাঠগড়ায় রেখে আপনি তো হানিমুন করতে পারেন না। আপনি সারা দেশে, যেটা মাসুদ কামাল বললেন, যে উনি তো ঠিকঠাকই বললেন, যে তার মানে আওয়ামী লীগের রেখে যাওয়া প্রশাসন রয়ে যাচ্ছে, তাদের স্যাবটিয়ার যারা অন্তর্ঘাত করা, গতকাল গাজীপুরে গুলিও করেছে তারা, এবং শেখ হাসিনা যে ভাষায় ভঙ্গিতে কথা বলেন,
এটা পৃথিবীর ওই তোরাবরা পাহাড় থেকে যেভাবে আল কায়দার বিন লাদেন বলতেন, ওসামা বিন লাদেন বলতেন, উনি ওইভাবেই বলছেন, জঙ্গি ভাষায় বলছেন, কালকেই উড়াই দিবেন, কালকেই শেষ করে দিবেন। তো টুইন টাওয়ার বিন লাদেনও ধ্বংস করেন নাই, এখন তো বোঝাই যাচ্ছে। আর তোরাবরা পাহাড়ের হুমকিগুলো যে গায়েবী হুমকি ছিল, বাস্তব ছিল না। কিন্তু যে হুমকিটা রয়ে গেছে, তিনি যেটা মাসুদ কামাল ঠিকঠাকই বলেছেন, যে দেশের ভেতরে প্রশাসনে, রাজনীতিতে এবং ছাত্রলীগ, যাদের হাতে বিপুল পরিমাণ অস্ত্র এখনও রয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা তারা চ্যানেলাইজ করছে দেশটাকে অস্থিতিশীল করার জন্য, তাহলে এটাকে তো হানিমুন পিরিয়ড বলা চলে না। তার মানে আমরা জুলাই মাসটা আমাদের এখনও শেষ হয়নি, আমরা এখনও জুলাইয়ের যে সমস্যা, যে হত্যা, ঘাতক, দেশটাকে বিদেশিদের কাছে তুলে দেওয়া, এই যে লোকজন, আওয়ামী লীগের যে কার্যক্রম, সেই কার্যক্রম আগের লেভেলে নাই, হাই লেভেলে নাই, কিন্তু লো লেভেলে কিন্তু এখনও আছে। 6 মাস একদিনও তারা বন্ধ করে নাই। কে যেন একটা হিসাব দিচ্ছিল যে গত 150টার বেশি আন্দোলন, 122টার বেশি আন্দোলন হয়েছে, এটা শেখ হাসিনার আমলেও হয় নাই। তো আন্দোলনের ফুয়েলগুলো কোথা থেকে আসছে? অনেকগুলো ঘটনা যেখানে ষড়যন্ত্রগুলো, আঁতাতগুলো লন্ডনে বসে, কলকাতায় বসে, বিভিন্ন জায়গায় বসে এগুলো হচ্ছে। তো এগুলো মোকাবেলা করবে না সরকার অন্য জায়গায়গুলো করবে? এখন আমি বলবো যে আমি জনগণ, আমি তো এগুলো মানব না, আপনি এত কিছু বুঝতে চাই না, আপনারা দায়িত্ব নিয়েছেন। তো সেই কথাটা জনগণ বলুক, আমরা এখানে বসে কথা না বলি। জনগণের মধ্যে জরিপ হোক, কাজ হোক, সেটা দেখা যাক। এই জনগণ ডাকাত পাহারা দিয়েছে, এই জনগণ হচ্ছে 5ই আগস্ট ঘটিয়েছে, এই জনগণ এখনও আবার মাথা যখন তুলছে, তখন বলা হচ্ছে না সরকার তো দেশ চালাতে পারে না। তার মানে আমরা কি ওই দেশ চাই যেখানে জনগণের কোনো অ্যাকশন নাই, জনগণ হচ্ছে নীরব, বোবা, মাটির পুতুল, শুধু বাহিনীগুলো এবং রাজনৈতিক নেতাগুলো এবং সরকারের পদাধিকারীরা তারা কথা বলবে, তারা অ্যাকশন করবে, আর কেউ কিছু করবে না? জনগণের তো আন্দোলন থাকবে। আন্দোলনের মধ্যে যখন জনগণ থাকে না, তখন আমরা দেখেছি যে এই ফ্যাসিবাদী শক্তিগুলো তারা আবার ওই কচুরিপানাকে সবসময় আপনার ধাক্কা দিয়ে, বাঁশ দিয়ে, লাঠি দিয়ে, ঠেকা দিয়ে রাখতে হবে পুকুরের কোনায়, অথবা একেবারে তুলে ফেলতে হবে। তুলনা যেহেতু আমরা তুলে ফেলতে পারিনি, এটাই সরকারের প্রধান ব্যর্থতা। 5ই আগস্টের পরে এটা তুলে ফেলা যায়নি। এই অভ্যুত্থানটাকে আপনি চিন্তা করতে পারেন এরকম একটা উড়ন্ত ঘোড়া লাফ দিয়েছে, সঙ্গে সঙ্গে শটটা, ছবিটা ফ্রিজ করে দেওয়া হলো। সিনেমায় দেখেন না, হঠাৎ করে আটকে গেল এবং সিনেমার ঘোড়াটা শূন্যে ঝুলে আসছে। আমরা শূন্যে ঝুলে আসি, কারণ গণঅভ্যুত্থানের যে স্বাভাবিক পরিণতি, তার আগে এটাকে থামিয়ে দেওয়া হয়েছে। ফলে গণশত্রুরা নিজেদের গোছাবার সুযোগ পেয়েছে, পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, এবং তারা ষড়যন্ত্র করছে। এখন উল্টা দিকে যদি বলি, সরকারের দিক থেকে যদি বলি, সরকারের যে নির্বাহী দায়িত্ব, যে ডিসাইসিভ দায়িত্ব, সিদ্ধান্ত দিতে হবে, সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে, এই ব্যর্থতা অন্য কোনো অজুহাত দিয়ে কাটানো যাবে না। আমি আমার ফেসবুকেও লিখেছি যে আমরা সরকারের যে দায়িত্ব তাকে ডিফেন্ড করব, সেখানে সর্বতভাবে সাহায্য করব। কিন্তু সরকার যেখানে দায়িত্বহীন হবে, সেটা তো আমরা সাংবাদিক বলি, মানুষ বা নাগরিক, দেশ তো আমাদের সবার। তো সেই দেশটা আমরা অর্জন করেছি রক্তের বিনিময়ে, আমাদের সন্তানেরা আমাদের মুক্তি দিয়েছে। আমরা ভেবেছি আমরা প্রাণ বাঁচাবো, আমরা সন্তানদেরকে কোলের মধ্যে আগলে রাখবো। সন্তানরা কোল থেকে বেরিয়ে গিয়ে জীবন দিয়ে আমাদের মুক্ত করেছে, কারণ আমরা পুরুষের মতো দায়িত্ব পালন করেছি। আমরা শুধু পরিবারের দায়িত্ব পালন করেছি, দেশের দায়িত্ব পালন করিনি। ফলে আমরা পরিবার থেকে সন্তানটাকে বাঁচাতে পারিনি। এই কথাটা আমরা যাতে মনে রাখি। আমরা এখন যখন যত রকম রক্ষণশীলতার কথা বলছি, আমরা তাহলে কি ভবিষ্যতে আমাদের সন্তানরা কি আমাদের কথা মতো চলবে, শুনবে, যদি আমরা এখন দায়িত্বটা পালন না করি? আমরা যদি তাহলে যে অসম্পূর্ণ কর্মসূচি আমরা বলেছি, 71-এর অসম্পূর্ণ 71, যে আমরাও রাষ্ট্র নির্মাণ করতে পারিনি, আমরা আগস্টের যে আকাঙ্ক্ষার যে রাষ্ট্র, সমাজ, রাজনীতি, সেটা নির্মাণ করার বাধাটা কোথায়? প্রধান বাধা তো এখানে যে সরকার যথেষ্ট নমনীয় ছিল, যেরকম প্রতিহিংসা, যেরকম বিচার, যেরকম ধরপাকড় হবার কথা ছিল, সেটা সরকার করেনি। তো এই না করার জন্য সরকার অনেকের ক্ষেত্রে ধন্যবাদ পেয়েছে যে না, সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে। আবার যখন সরকার ধৈর্য ছেড়ে দিবে, তখন আবার আরেকটা সমালোচনা করবেন। তাহলে যাবোটা কোথায়? আর এই সরকারকে তো আমরা এটা বলতে পারি না যে 15 বছর জনগণ যেভাবে ছিল, তার তুলনায় যে আমরা অনেক ক্ষেত্রে অনেক স্বাধীন, অনেক বেশি কাজ করে যেতে পারছি। মানুষজন দ্রব্যমূল্যের যে অসুবিধার মধ্যে ছিল, সেটা থেকে বের হওয়া শুরু হয়েছে। জিনিসপত্র এখন আগের চেয়ে সহনশীল। প্রথম 2 মাস 3 মাসে যেটা ছিল, আবার খারাপ পরিস্থিতি হতে পারে, এটা যে হতে পারে না তা বলছি না, কারণ ষড়যন্ত্র ইজ দেয়ার। ফলে এখানে আরও বিজ্ঞ, বিচক্ষণ এবং কঠোর হওয়া উচিত সরকারের। জি, আমরা একটা বিরতি নিই। হারুন ভাই, আপনার কাছে একটা বড় প্রশ্ন, যেটা ফারুক ওয়াসিফ বলছিলেন যে আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে বেশ কিছু ক্ষেত্রে।
আবার ধরেন আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সেক্রেটারি তিনি বলেছেন যেসব দেশে বিপ্লব হয়েছে সেসব দেশে পরাজিত শক্তিকে কেউ রাখে না, তারা মানে তারা অমানবিক হতে পারেনি বলে তারা রেখেছে, তার মানে সম্ভবত আওয়ামী লীগকে তারা বোঝাচ্ছেন। ফলে এই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধেরও কথা সমন্বয়করা এমনকি আমাদের ছাত্র উপদেষ্টারাও কেউ কেউ বলছেন। এ আলাপ আগে একবার উঠেছিল, আওয়ামী লীগ নিষিদ্ধ করলে সংকটের সমাধান হবে কিনা সেই প্রশ্নের উত্তর শুনবো দর্শক। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক স্বাগত আরেকবার, ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন। হারুন ভাই, আপনার কাছে প্রশ্ন ছিল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হলে অথবা স্বরাষ্ট্র সচিব যে ইঙ্গিত দিয়েছেন যে পরাজিত শক্তিকে আসলে রাখা হয় না, তারা অতটা অমানবিক হতে পারেনি, ফলে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হলেই কি সব সমস্যার সমাধান সম্ভব? ছাত্রলীগের রাজনীতি কিন্তু নিষিদ্ধ। আমি সঙ্গে বলতে আমি একটা কথা বারবার যেটা বলতে যাচ্ছি, সব সমস্যার কিন্তু সমাধান কিন্তু নির্বাচন না, এটা ভুল ব্যাখ্যা হচ্ছে যে আমার দিয়ে বলছেন। নির্বাচন অনুষ্ঠিত হলে আমাদের তৃণমূল থেকে জাতীয় সংসদ পর্যন্ত জনগণের প্রতিনিধিরা দায়িত্বে আসবে। স্বাভাবিক কারণে এই জায়গাগুলোতে যে শূন্যতা বিরাজ করছে দীর্ঘদিন যাবত, এই জায়গাগুলোতে আপনার একটা দায়িত্বশীল ক্ষেত্র তৈরি হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমাদের ভাই যেটা বললো ফারুক ভাই, যে কিছু যে ক্ষেত্রে উন্নতি হয় সেটা না, যেমন মত প্রকাশের জায়গাগুলো এখন অনেক বেশি আপনার স্বাধীন বলবো, যে আজকে আমরা যার মতো জায়গা থেকে কিন্তু মত প্রকাশের স্বাধীন করতে পারছি, সভা সমাবেশ করতে পারছি, যেটা কিন্তু 5ই আগস্টের আগে সম্ভব ছিল না। আজকে আমরা বর্তমান সরকারকে নিয়েও সমালোচনা করতে পারছি, যেটা ওই সময় কিন্তু সম্ভব ছিল না। তো এই জায়গাগুলো তো কিছু উন্নতি তো হয়েছি, এইটা অস্বীকার করার কোনো পথ নাই। আর নিষিদ্ধের যে ব্যাপারটা বললেন, নিষিদ্ধ করতে গেলে আপনাকে তো অলরেডি মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে, গণহত্যার বিচার হচ্ছে, আপনি আইনের আশ্রয়ে চলে যান। আর একটা রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করার পর এটা দুই দিকই একটা দিক ভাবতে হবে, যে তাদের বিগত সময়ের কর্মকাণ্ড এবং এটা নির্বাচন একটা নিষিদ্ধ করতে গেলে ভবিষ্যতে এটার জন্য কী ধরনের রিয়াকশান হতে পারে। জামাত ইসলামের মতো রাজনৈতিক দল 71 সালে যে দীর্ঘ 9 মাস ব্যাপী এদেশে সরাসরি আপনার এদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, গণহত্যা চালিয়েছে, তাদেরকে নিয়ে এখন পর্যন্ত বিতর্ক আছে, তাদেরকেও নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তাতে কি আমরা খুব বেশি সুফল পেয়েছি? জনগণই তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। গত 50 বছর তাদের দৃশ্যমান কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি বলেন, পার্লামেন্টে বলেন, সেরকম দৃশ্যমান তাদের কোনো আপনার প্রতিফলন নাই। তো এইটাই হচ্ছে জনশক্তির। আমার কথা যে আওয়ামী লীগ যে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে বিদায় হয়ে গেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই রাজনীতি বাংলাদেশে আর ফিরে আসবে না। শুধু তাদেরকে নিয়ে আমাদের ভাবতে হবে যে গত এই কদিন আগে যে সারা বাংলাদেশে সিরিজ আকারের আক্রমণ হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, ভাঙচুর হয়েছে, এইটার একটা পজিটিভ দিক আছে যে শেখ হাসিনা এখনও ভারতের আশ্রয় প্রশ্রয় থেকে বাংলাদেশের বিরুদ্ধে যে চক্রান্ত করছে তার বিরুদ্ধে আবার নতুন করে একটা জনবিস্ফোরণ বা জনতার মধ্যে যে ঐক্য সেটা বহিঃপ্রকাশ ঘটেছে, এটা একটা পজিটিভ দিক। পাশাপাশি এই ক্ষেত্রে আর একটা খুব উদ্বেগের দিক, যদি আপনি এখানে একটা দেশের সরকার আছে, তো আমার কাছে একটা বিষয় খুব মানে আশ্চর্যজনক যে আপনার সরকার 5ই আগস্টের সময় যখন শেখ হাসিনা পালিয়ে গেল, তখন জনগণের ক্ষোভ আক্রোশটা কোন জায়গায় ছিল? সবচেয়ে বেশি আক্রোশ ছিল শেখ মুজিবের স্থাপনা, শেখ মুজিবের স্থপতি, আপনার ওই যে কী বললাম না, ভাস্কর্য, শেখ হাসিনার ভাস্কর্য, মানে তার পরিবারের নাম ফলক, এগুলোর প্রতি কিন্তু সবচাইতে জনগণের আক্রোশ বা ক্ষোভ বেশি ছিল। তো সেই সময় আপনার 1 দিন 2 দিনের মধ্যে কিন্তু ব্যাপক এই জায়গাগুলো ভাঙচুর হয়েছে। তা আজকে 6 মাস আমাদের ভাই বললো যে উন্নতি, এই 6 মাস আমি যেন আশ্চর্য হয়েছি যে এখনও শেখ মুজিবের মুরাল বিদ্যমান বিভিন্ন প্রতিষ্ঠানে, এখনও শেখ মুজিবের, শেখ হাসিনার নামে, তার পরিবারের সদস্যদের নামে অসংখ্য প্রতিষ্ঠানের নামকরণ চলছে। হয় সরকার একটা সার্কুলার দিই এই জায়গাগুলোকে যারা যেখানে আছে সেগুলো সরিয়ে ফেলতে, এগুলো কেন করেনি? তাহলে আজকে সরকার এই সব ক্ষেত্রে ব্যর্থ। যে সরকার যদি এই জায়গাগুলোর ক্ষেত্রে পজিটিভ উদ্যোগ গ্রহণ করতো, তাহলে তো এই আপনার হাতে আইন তুলে প্রশ্ন আসতো না। জি মাসুদ ভাই, তার মানে হচ্ছে হারুন ভাই যেটা বললেন যে যেহেতু আওয়ামী লীগের নামে বা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, তার দলের প্রধান, তাদের নামে কিছু স্থাপনা রয়েছে, সেই কারণে এই মব বলি বা যে অস্থিরতা বলি সেগুলো, এবং সেই জন্য নতুন করে অভিযান করতে হচ্ছে অপারেশন ডেভিল হান্ট নামে। ফলে এটা তো সরকারের সেটি না করার ব্যর্থতা। এর সঙ্গে ডেভিল হান্টের সম্পর্ক আমি বুঝতে পারছি না, এটা উনি বলেছেন বলে আমি শুনি নাই, আপনি বললেন কেন বুঝতে পারলাম না। কারণ বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠান যদি থাকে, যে এই ভাঙচুর থেকে গাজীপুরের ভাঙচুর, সেখান থেকে সমন্বয়কদের উপর হামলা, এবং তার পরিপ্রেক্ষিতে এই জন্য কি ডেভিল হান্ট?
গাজীপুর থেকেই তো মূলত শুরু, এবং না ডেভিডেন্ট দেখেন আমি বলি আপনাকে, আমি দেখেন গাজীপুরের বিষয়গুলো খুবই কনফিউজিং কিন্তু। হ্যাঁ আমি আপনাকে একটা জিনিস বলি, দেখেন ভাই আইন জিনিসটা কি বলে না যে আইনের চোখ অন্ধ, আইনটা দেখবে না কাজটাকে আমার ভাতিজা করলো নাকি আমার শত্রুর ভাতিজা করলো, তা কিন্তু দেখবে না, আইন দেখবে কাজটা কি হলো। আমি গাজীপুরের পয়েন্টটা একটু উল্লেখ করি এখানে, এটা প্রাসঙ্গিক যে আর যেটা অতি সাম্প্রতিক, যেহেতু মোজাম্মেল হক সাহেবের বাড়ি ভাঙা হচ্ছে জেনে ওনারা ব্যাটারি চালিত রিক্সা যোগে, 4টা রিক্সা যোগে 40-50 জন লোক সেখানে চলে গেছেন থামাতে। মোটামুটি ওখান থেকে ভাড়া প্রায় 150-200 টাকা ভাড়া, মানে একদম কাছে না কিন্তু দূরেই তারা চলে গেছেন। যে থামাতে যে পরে তারা বুঝতে পেরেছেন, এটা ওদের ভাষ্য, বুঝতে পেরেছেন এটা একটা ট্র্যাপ ছিল, এবং তারপরে তারা ভেতরে যখন ঢুকেছেন তখন মাইক যুগে তাদেরকে আক্রমণ করা হয়েছে, সবাইকে ডেকে এনে মারধর করা হয়েছে। তার মানে ওনাদের মধ্যে একটা চেতনা কাজ করে যে সেটা মোজাম্মেল হক তো স্বৈরাচারের দোসর, কোনো সন্দেহ তো নাই। হাসিনা সরকারের সবচেয়ে সিনিয়র মন্ত্রী ছিলেন উনি, হাসিনার পরেই তাকে বিবেচনা করা হতো সিনিয়রিটির দিক দিয়ে, তো উনি তো স্বৈরাচারের দোসর ছিলেন। তো দোসরের বাড়ি ভাঙছে, কিন্তু এরা মনে করছে এটা ভাঙা উচিত না, কারণ ভাঙলে সরকার ভাঙবে, মানুষ কেন আইন নিজের হাতে তুলে নেবে, এই তো জিনিসটা মূল নীতিটা তো এইটাই। যদি এটাই হয় তাহলে যখন অন্যগুলি ভাঙলো গত 3 দিন ধরে যে তাণ্ডব চললো, তখন ওনারা কোথাও থামালেন না, কেন থামালেন না? ওটা তো ঘোষণা দিয়ে গেছে আজকে ভাঙা হবে, বুলডোজার মিছিল হবে। আচ্ছা ভাই বুলডোজার জিনিসটা কি? আপনার বাসায় কি একটা বুলডোজার আছে নাকি? আপনার বাসায় আছে? আপনার বাসায় আছে, দায়িত্ব এটা তো সবার বাসায় একটা করে যেরকম ঝাড়ু থাকে ওরকম একটা বুলডোজার থাকে, তা তো না। বুলডোজারটা কোথাও না কোথাও থেকে নিতে হয়। কোথেকে নিয়েছে বুলডোজারটা? সিটি কর্পোরেশন দিল কোন আইনে? সিটি কর্পোরেশন তবে আমার আপনার ট্যাক্সে চলে। সিটি কর্পোরেশন বলুক তো একটা বুলডোজার সে কতগুলো স্টুডেন্টের হাতে কী করে দেয়? গভর্নমেন্টের কোনো অর্ডার আছে দেওয়ার? কী করে দিল? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তখন তাদের চেতনা জাগ্রত হয় নাই, তখন ফেরতে গেল না কেন গেল না বলেন, আমার বোঝান ভাই। একদিনের ব্যবধানে কিছু হতে পারে না। ইউনুস সাহেব তো বলছি এটা ঠিক না, উনি তো বিবৃতি দিয়েছেন, ওনার অফিস বিবৃতি দিয়েছে, উনিও বিবৃতি দিয়েছেন, এটা ঠিক না। যেটা ঠিক না সেটা কালকেও ঠিক না, সেটা আজকেও ঠিক না, ঠিক তো না, তো ওরা থামালেন না কেন? তখন এরাই বা তখন কী করলো? এখন যে 3টা-4টাই নিয়ে আপনার টেম্পো নিয়ে চলে গেলো ওখানে, কেন ভাই? এগুলো সরলে মানে কথা হলো কি, এক এক ক্ষেত্রে এক একটা তো হবে না, একরকম তো হতে হবে। যদি ডেভিল হ্যান্ড করতে হয়, ডেভিল হ্যান্ড করতে ওখানে আপনি পুলিশের অফিসারকে আপনি করলেন, সাসপেন্ড করলেন, তো ধানমন্ডি থানার পুলিশ অফিসারকে সাসপেন্ড করেন না কেন? ধানমন্ডি ওসিকে সাসপেন্ড কে কারণ করতেছেন না? তারাও তো দায়িত্ব ছিল ফেরানো, উনি চেষ্টা করছেন, আর্মি চেষ্টা করছে, আর্মি পারলো না কেন বলেন? তাহলে আর্মি এনে কম ছিল প্রয়োজনের তুলনায়, কম আসলো কেন? আর্মি বুঝলো না কেন? আর্মি অফিসার তো ডেভিল হ্যান্ড করেন। কে ডেভিল? ডেভিলটাকে, ডেভিল হলো সেই লোকটা যে একটা স্বাভাবিক যে মানুষের গতি প্রকৃতির স্বাভাবিক যে জীবনযাপন সেটাকে ক্ষতিগ্রস্ত করে, সেটাকে বাধাগ্রস্ত করে নাই। ওই দিনের ঘটনা ওখান থেকে রাস্তাঘাট যারা যাতায়াত করেছে, যারা শেখ হাসিনাও চেয়েরা শেখ মুজিবুর কারোর সঙ্গে তাদের কোনো মাথা ব্যথা নাই, তারা ভাই সারাদিন অফিস করে বাড়িতে যায় ভাত খায়। ওই লোকগুলো জন্য ঘন্টা আটকে থাকলো, এর জন্য দায়ী কে? তো এগুলো যখন বলবেন, যখন সবগুলি বলবেন। জি জি ফারুক ভাই, আমি এই প্রশ্নটা আপনাকে একটু করি। তার মানে কি সরকারের কোথাও অগ্রাধিকার নির্মাণে বা অগ্রাধিকার সেট করার ক্ষেত্রে ভুল হচ্ছে? কোনটা আগে করবে, কোনটা পরে করবে? একদম আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে সরকারের অগ্রাধিকার করা দরকার ছিল যারা বাংলাদেশের স্বাভাবিক জীবনে ডিসরাপশন করে, যারা সচিবালয় ঘেরাও করে, যারা অটোরিকশা মালিকের ছদ্মবেশে পুরো ঢাকা শহরে আগুন জ্বালে তসনস করে। তখন মাসুদ কামাল ভাই কি বলেছিলেন আমি জানি না, কারণ আমি টেলিভিশন কম দেখি, টকশোতে ইদানিং আসি না। তো যদি সব ক্ষেত্রে একই হয়, উনি ঠিকই বলেছেন, তাহলে ধানমন্ডির ওসিকেও করা দরকার, ওখানেও করা দরকার। কিন্তু দেখেন গাজীপুরে আরেকটা ঘটনা যেটার কথা উনি উল্লেখ করলেন না, যে সেখানে মোটরসাইকেলে করে এসে গুলি করা হয়েছে পরের দিন এরকম উত্তুঙ্গ পরিস্থিতিতে। ডেভিলকে ওটা বোঝা গেল। পটুয়াখালীতে একজন সমন্বয়ক ছাত্র অধিকার পরিষদের নেতাকে অপহরণ করে আরেক জায়গায় ফেলে দেওয়া হয়েছে। অনেক জায়গায় টুকরা মানে নানান রকম লাশ পাওয়া গেছে 2 মাস 1 মাস আগে পর্যন্ত। এবং আন্দোলনের নামে
প্রতিদিন, আজকেও হয়েছে, সারা ঢাকা শহর যখন অচল করা হচ্ছে, তখন আপনি যখন আনসাররা পোশাক পরে সচিবালয় ঘেরাও করে, তখন ছাত্রদের ডেকে এনে আইনশৃঙ্খলা থামাতে হচ্ছে। যখন এরকম একটা পরিস্থিতি, আমরা একরকম জরুরি পরিস্থিতির মধ্যে আছি, তখন এতগুলো আন্দোলন, রেল পরিবহন বন্ধ ছিল, ধর্মঘট করেছে, সেখানে ছাত্র নেতাদের গিয়ে সমঝোতা করাতে হচ্ছে, তাদের রাজি করাতে হচ্ছে, মধ্যরাতে সংবাদ সম্মেলন করে। না, আমি ওই জায়গায় আসছি। তো প্রথম কথা হচ্ছে, যখন একটা বিশৃঙ্খলা দমাতে ছাত্রদের ডাকা হচ্ছে এবং তারা এসে ওইখানে একটা শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করলো, তখন আমি বাহবা দিলাম না। আর 6 মাস ধরে যে ডেভিল হাজার, আমরা ভুলে যাচ্ছি, আমরা একটা মৌলিক ফান্ডামেন্টাল, এই সরকারের সমালোচনা আমরা করব এবং ওনার অনেক সমালোচনার সঙ্গে একমত হব, কিন্তু আমাদের ফান্ডামেন্টাল গ্রাউন্ডটা হচ্ছে আমরা একটা খুনিদের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমাদের সন্তানদের খুন করা হয়েছে, আমরা আমাদের সন্তান হারাতে পারতাম, আমরা যে জীবন যেতে পারতো, বর্বরভাবে মানুষের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং এগুলো শুধু বাইরের সূত্র এসে করে নেই, আমাদের পুলিশের পোশাক পরা লোক, ছাত্রলীগ যুবলীগ করার লোক, এখনও শেখ হাসিনা হুমকি দিচ্ছেন ওর বাড়ি আগুন জ্বালায় দিবেন। ডেভিল তো উনি। এই কথাটা না বলে আমরা কোন মুনাফিকি করে যাচ্ছি? আমাদের সরকার ব্যর্থ, আমাদের ছাত্র আন্দোলন ব্যর্থ, মেনে নিচ্ছি, কিন্তু আমাদের বাইরে থেকে যে শত্রু আমাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করে যাচ্ছে, বাংলাদেশকে, খোদ বাংলাদেশকে, সেই ব্যাপারে আমরা কথা বলতে ভয় পাই কেন? এখনো সমস্যাটা কোথায়? বিশৃঙ্খলার উৎপত্তিটা কোথায়? আমরা যদি একটা সিনেমার মাঝখানে একটা পর্ব দেখলেন, দেখে বললেন যে এই পর্বে তো অভিলেন, এই পর্বে অবশ্যই অভিলেন হতে পারে, কিন্তু আপনার পুরো সিনেমাটা বলতে হবে, 15 বছরের গল্প আনতে হবে এবং সেই সময়ে কার কি ভূমিকা সেটা আনতে হবে। আজকে এই কাজটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডিনাউন্স করেছেন, তাদের একজন উপদেষ্টা ভাঙচুরকে বাদ দিয়ে গড়ার কথা বলেছেন, আগে মানে পরে বলেছেন। ঘটনা তো ঘটার সময়ে এবং ঘটার কয়েক ঘন্টার পরেই বলতে হয়, যখন ঘটনাটা একটা শেপ পেয়ে যায়। তার আগে তারা সরকার সেখানে সেনাবাহিনী পাঠিয়েছেন যাতে পুলিশ দিয়ে এটা ঠেকানো যাবে না, এটা বুঝতে পেরেছেন। এখন এই যে যারা আজকে বিভিন্ন জায়গায় গরু নিয়ে হাজির হচ্ছে, বিভিন্ন জায়গায় জ্বালা পোড়ার উস্কানি দিচ্ছে, এটা তো সরকার না, এটা তো আন্দোলনকারীরা না, এখানে কেউ প্রবাসী থেকে করছে, কেউ দেশের ভেতরে তাদের লোক আছে। আমরা কি পার্থক্য করতে পারি না যে আমাদের সাধারণ ছাত্র সমাজ, আমাদের বৈষম্য বিরোধী, আমাদের সরকার, আমাদের উপদেষ্টা মণ্ডলী, আমাদের বিএনপি, আমাদের জামাত ইসলাম, আমাদের অন্যান্য যে বাম দল, তারা তো এগুলোর উস্কানি দিচ্ছে না। সকল রাজনৈতিক দলের ঐক্যমত্য আছে যে আমরা প্রতিহিংসার মধ্যে যাব না, সরকার সেটার মধ্যে আছে, সেটা মান্য করছে। উস্কানি আসছে ফ্রিঞ্জ গ্রুপ, ছিটেফোঁটা গ্রুপ, ছোট ছোট গ্রুপ। এটাকে হতে পারে না যে সেই গ্রুপগুলো আজকে আমরা এক এক সময় বলছি ডাকাতের বেশে, কখনো আনসারের বেশে, কখনো বিভিন্ন পক্ষের বেশে, আজকে তারাই ডেভিল যারা আমাদেরকে, জনগণের একটা অংশকে উস্কানি দিচ্ছে। শেখ হাসিনা উস্কানি দিচ্ছে বিভিন্ন ঘর বাড়িতে আগুন জ্বালাতে, আন্দোলনকারীদের ঘর বাড়িতে আগুন জ্বালাতে উস্কানি দিচ্ছে, ছাত্রলীগ উস্কানি দিচ্ছে, আওয়ামী লীগ উস্কানি দিচ্ছে, খুন করার উস্কানি দিচ্ছে সুইজারল্যান্ডে বসে। এটা আমাদের মাসুদ কামাল ভাইরা, আমাদের অগ্রজ, ওনারা এইটা কম দেখেন। ওনারা যেন ধরে নিচ্ছেন আমরা একটা নির্বাচিত শান্তিপূর্ণ স্বাভাবিক পরিস্থিতির ভিতরে আছি, যখন একটা নির্বাচিত সরকার আছে, রাজনৈতিক দলগুলো এখানে 6 মাস আগে কিছু ঘটেনি। তা আমরা 72-এর পরে যখন আজকে অনেক কিছু বলা হয় যে 72-এর পরে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি, তো সেই যুক্তি যদি আপনারা তখন দিতে পারেন, সেটা এখন আরো বড় যুক্তি, কারণ পাকিস্তান ছিল খুবই গুরুতর অভিযোগ, সেগুলো আপনি দেখছেন না। এটা একটা যেরকম জায়গা, সেই সাথে সাথে আমি জানি না ফারুক আসিফ ভাই কি বলবেন, মানে সবসময় কি সরকারে যারা থাকেন তাদের বয়ার একই রকম হয় কিনা? আপনি যদি আওয়ামী লীগের নেতাদের কথা ধরেন, যাই ঘটুক তারা ঘুরে ফিরে দোষটা ঘটনা ঘটার আগেই বিএনপি জামাতের কাঁধে দিয়ে দিত। এই সরকার তারাও ঘুরে ফিরে ছোট গ্রুপ যারা গরু জবাই করছে, ফারুক ভাই সেই দোষ আওয়ামী লীগের ঘাড়ে দিচ্ছেন। প্রথম আলোর সামনে গিয়ে গরু জবাই করা হয়েছে, ডেইলি স্টারকে দিল্লি স্টার লেখা হয়েছে। ফলে এগুলো যদি আওয়ামী লীগ করে, তাহলে আওয়ামী লীগের যদি এত শক্তি থাকে, তাহলে সেটাকে কেন প্রতিরোধ করতে? আওয়ামী লীগ বলিনি, আমি আমার বোঝার শক্তির অংশ আওয়ামী লীগ না, আমি আমার বোঝা পাওয়াটা বলছি না, আপনাকে মিসকোট করছি না, আমি মিসকোট করছি না। মানে আমার বোঝা পাওয়াটা হচ্ছে উনি যেটা বলছেন সেটা হচ্ছে সেই পলাতক শক্তি যাদেরকে ডেভিল বলা হচ্ছে, যেহেতু আওয়ামী লীগের সবচেয়ে বড় ফ্যাসিস্ট ছিল গেল 16 বছর ধরে, 17 বছর ধরে। ফলে সেই শক্তিটা, সেটা নিয়ে আপনার ব্যাখ্যা শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে দর্শক স্বাগত আরেকবার 24 ঘন্টায়। মাসুদ ভাই, আপনাকে নিয়ে অনেকগুলো প্রশ্ন
ফারুক ওয়াসিফ ভাই বলেছিলেন যে ওই প্রেক্ষাপটটাকে আমরা ভুলে যাচ্ছি কিনা, 24-এর যে একটা বিশাল ত্যাগ, একটা বিপুল আন্দোলন, অসংখ্য শিক্ষার্থী এবং অন্যান্য শ্রেণী পেশার মানুষের জীবনদান, ফলে সেটিকে রেখে যদি সমালোচনা করেন, সেটি ছিল ওনার মূল কথা। শুনেন, আমি সংক্ষেপে বলি। আমি প্রথমত ফারুক ওয়াসিফ একটা কথা আমি খুবই আমি ঠিক বুঝতে পারি না এটা আমার জন্য প্রযোজ্য কিনা, যে কিছু জিনিস আমি দেখছি, কিছু জিনিস আমি দেখছি না, কথাটা সেটা না। আমি ভাই আমার মতো করেই দেখি, আমার চোখে যেটা পড়ে সেটা নিয়ে আমি কথা বলি। এখন আমার খালি একটা জিনিস হলো, কে আমার ভাতিজা কে আমার ভাই, এটা আমি খেয়াল করি না। আমি যা বুঝি ভাই আমি তাই বলি, পরিষ্কার কথা। আমার কোনো পক্ষ বিপক্ষ নাই, আমি জনগণের পক্ষের লোক, আমি নিজেই জনগণ, পাবলিক, বাজার করে খাই, আমি বুঝি না। এই হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো কি, দেখেন কতগুলি বিষয়, উস্কানি যে কথা এসে বলছে, আমি এর সঙ্গে খুবই একমত। উস্কানি কিন্তু বিভিন্ন জায়গার থেকে আসছে এবং এরা বাধ্য করতেছে সিচুয়েশনকে ঘোরাটে করার জন্য। সরকারের জন্য সরকার একটু নাজুক অবস্থায় আছে। সরকার নিজেরাও যেহেতু দেশ ভালো চালাতে পারছে না, যে বউ রান্না ভালো করতে না পারে, তার কিন্তু প্রতিটা পদক্ষেপের লোকে তার ভুল ধরে। এখন এরা তো পাবলিককে ঠিকমতো খাওয়াতে পারতেছে না ভাই, যেখানে ভুলের শেষ নাই, সে ভয়ে ভয়ে থাকে। ওইখান থেকে প্যারিস থেকে পিনাকি ভোটে হুমকি দেয়, এই গভর্নমেন্টের কাঁপাকাঁপি আরম্ভ হয়ে যায়। আবার বিএনপি হলো জানেন কি, দাবায় একটা মুভ আছে, আমি তো একসময় দাবা খেলতে পারি, বলো ওয়েটিং মুভ, যে মুভে কোনো অর্থ হয় না, খালি ওয়েট করে দেখি না কি হয়। বিএনপি হলো ওয়েটিং মুভ দিয়ে চুপচাপ বসে আছে। যে আমার তো একদম শোনায়, বিএনপি আর কতদিন ওয়েটিং মুভ নিয়ে বসে থাকবে, মানে বিএনপির কর্মসূচি কোথায়? না, দেশ তো স্বাভাবিক কারণে আমরা সকলেই একমত হব যে একটা জুলাই আগস্টের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, প্রত্যাশা, এটা আমরা এখনও ধারণ করছি এবং আমরা সবসময় একটা উদ্বিগ্নের মধ্যে আছি। আমি নিজেও চরম উদ্বিগ্ন যে দেশকে কোনো অবস্থাতেই অস্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়া যাবে না। এতে তৃতীয় শক্তি লাভবান হবে এবং দেশ ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে একটা পার্শ্ববর্তী দেশ সহ একটা দল যারা সাম্প্রতিক পালিয়ে গেছে, তাদের চক্রান্ত তো এখনও বিদ্যমান, এটা তো আমরা দেখছি। সুতরাং এসব ব্যাপারে আমাদেরকে, আমার যেটা কনক্লুশন, যেটার ব্যাপারে আমাদেরকে সবাইকে অত্যন্ত সজাগ এবং সতর্ক থাকতে হবে। ডেভিল হান্ট যে ব্যাপারে কার্যক্রম শুরু করেছে, এই কার্যক্রমটা শুরু করা উচিত ছিল আরও 6 মাস আগে এবং এইখানে যে কমিশনগুলো গঠন করা হয়েছে, সেই ক্ষেত্রে একটা কমিশন আমি মনে করি এখনও গঠন করা উচিত, যে বিগত 15 বছর এই সরকারের সহযোগী বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসন, পুলিশে সর্বত্রই যে ছড়িয়ে আছে, এদের ব্যাপারে একটা জরুরি পদক্ষেপ গ্রহণ করা। জি জি ফারুক ভাই, আপনি কতখানি আশাবাদী পরিস্থিতি কবে নাগাদ মানে জনগণের জন্য স্বস্তির হতে পারে? আশা নির্ভর করে কিছু বাস্তব ফ্যাক্টরের উপর। যেমন আপনি বললেন যে ধরেন বিএনপির এখনো কর্মসূচি কি, বিএনপি দর্শকের ভূমিকা চলে যাচ্ছে। এটা বিএনপি এই অভ্যুত্থানের একটা অবশ্যই জরুরি অংশ ছিল, তাদের অংশগ্রহণ একটা বড় মাত্রায় ছিল এবং সেটা অবশ্যই সাফল্যের শর্ত ছিল। কিন্তু বিএনপি পরে তার রোলটা খুঁজে পাচ্ছে না। এখানে এই যে ষড়যন্ত্র, চক্রান্ত, দেখা যাচ্ছে যদি এমন হয় বিএনপির টোন নরম বলে আওয়ামী লীগের পলাতক লোকেরা সাহস পাচ্ছে। বিএনপি আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে রাষ্ট্রকে রক্ষায় রাজপথে নাই। রাজপথে কে আছে? বিএনপি নাই। ছাত্রদের মধ্যে সরকারে থাকার কারণে তারা রাজপথে ঠিকমতো থাকতে পারছে না। আর মাসুদ কামাল ভাই যেটা বললেন, উনি যেটা বললেন ভাই এবং ভাতিজা এক, নো, ভাই ভাতিজা এক না। আমার ভাই যদি খুনি হয় তাহলে আমি ভাতিজার পক্ষ নিব, যে ভাতিজা আন্দোলনে আছে। ফলে এখানে এই যে সমতা, আমরা আগে এই সরকার ভালো করছে না, আমরা কিসের সাপেক্ষে আলোচনা করছি? এই সরকার তো একটা ধ্বংসস্তূপ রেখে গেছে। আওয়ামী লীগ সরকার 15 বছর লুটপাটের অর্থনীতি ছিবড়া করা, প্রতিষ্ঠান ধ্বংস করা। উনি নিজেই বললেন যে প্রশাসনের ভিতরে আওয়ামী লীগ বসে আছে। তাহলে তো ব্যর্থতার জন্য দায়ী যতটা না সরকার, সরকারের ব্যর্থতা কোথায়? সে ক্লিন করতে পারছে না। ক্লিন করতে গেলে এই সরকার তো একটা দলহীন সরকার, এই সরকারের দলীয় সমর্থন লাগবে। এই ব্যাকআপটা শুধু ছাত্রদের একা দিলে হবে না। যতগুলো বিপদ হয়েছে ছাত্ররা দৌড়ে গিয়ে সচিবালয় রক্ষা করে, দৌড়ে গিয়ে ওটা ঠেকায়। এই যে যারা আজকে 32 নম্বর ভাঙতে গিয়েছে, তার ফলাফল রাজনৈতিক মাঠে বিন্যাস বদলে দিয়েছে। এখানে আওয়ামী লীগের লোকজন ভয় পেয়ে গিয়েছে, কিন্তু এটা তো কাঙ্ক্ষিত চিত্র হওয়ার কথা ছিল না। এখানে বিএনপির ভূমিকা থাকা দরকার ছিল, অন্য সকলের ভূমিকা থাকা দরকার ছিল, যে আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা তোমাদের পাশে আছি। ছাত্রদের একা করে দিয়ে বিএনপি দর্শক থাকবে, আওয়ামী লীগ মগডালে উঠে মজা দেখবে এবং আমরা বলবো সরকার পারে না। আমি বিএনপির এই কথাটা বলছি এই কারণে যে বিএনপির রোলটা এখানে শূন্য, ভরসাটা বেশি। আপনি 30 সেকেন্ডে যদি শেষ করেন। যেখানে বিএনপির ব্যাপারে যে অভিযোগটা করলে, দেখেন বিএনপি সবচেয়ে বড় স্টেক হোল্ডার এখন এবং বিএনপি সরকারকে পরিপূর্ণ সহযোগিতা দিচ্ছে। সুতরাং আমরা যদি সরকারের এই সমস্ত বিষয় নিয়ে মাঠে নামতে যাই,
এতে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে, কি হবে, বিএনপির সঙ্গে কালকে সরকার প্রধানের বৈঠক রয়েছে। আলোচনা করছি সব সময়। অনেক ধন্যবাদ হারুন ভাই, অনেক ধন্যবাদ ফারুক আসিফ ভাই, অনেক ধন্যবাদ মাসুদ কামাল ভাই আপনাকেও। দর্শক এই ছিল আলোচনা, ভালো থাকবেন সবাই।